আজ একটা পোস্ট পড়ে শোনাবো। এটা শুধু একটা ভালোবাসার গল্প নয়, অপেক্ষা আর হার না মানা দুটো মানুষের গল্প, শেষ পর্যন্ত ভালোবাসাকে আগলে রাখার বাস্তব গল্প। পাপিয়া লিখেছেন, আজ 2 মাস হলো আমার 70 চলে যাবার। 16 সেপ্টেম্বর 2024 বাইক অ্যাক্সিডেন্টের পর থেকে 22 মার্চ 2026 অবধি আমাদের ছেলেটা কি অসীম ধৈর্য আর সাহস নিয়ে লড়েছে, সেই নিয়ে কোনোদিন কিছু লিখিনি। আজ মনে হলো, যে ছেলেটা সারা জীবন কোনোদিনই ভাগ্যের সঙ্গে আপোষ করেনি, শুধু সে বলতে পারল না বলে তার গল্পটা এমন অসম্পূর্ণ থাকতে যাবেই বা কেন? আমাদের গল্পটা শুরু হয় 2012-তে। কাবগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগ। দুটো প্রায় সমবয়সী মানুষের স্বপ্ন পূরণের রাস্তাটা রূপকথার গল্পের মতোই যে ছিল না, সে কথা বলাই বাহুল্য। আর স্বপ্ন যে শুধু বিয়ে বা সংসার কেন্দ্রিক ছিল না, সে কথাও যারা আমাদেরকে চেনেন তাদের সবারই মোটামুটি জানা। দুজনেই চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের অবলম্বন হতে, কিন্তু কপাল, পশ্চিমবঙ্গে 2016 পরবর্তী চাকরির আকালে দুজনকেই কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতিতে যেতে হলো। আমি পড়াশুনো আগে শেষ করাতে চাকরি আগে পেলাম। সত্য লড়াইটা আরও কঠিন হলো, কারণ আজও সমাজে ছেলেরা চাকরি পাওয়ার আগে বিয়ে করলে বউয়ের টাকায় খাবার তকমা পেতে হয়। তাছাড়াও বিয়ের পর দায়িত্ব বাড়ে বইকি। আমি ভাবলাম, আমার যদি ইচ্ছে বা অধিকার থাকে বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানোর, তবে ওরই বা থাকবে না কেন? পড়ুক ওর যত ইচ্ছে, তবেই না জেন্ডার ইকুয়ালিটির সার্থকতা। ওর বাড়ির থেকেই শোনা কিভাবে বইয়ে মুখ গুজে প্রস্তুতি নিয়েছে 3টে বছর, ঘর থেকে বেরোতো অবধি না। অন্য প্রেমিক প্রেমিকাদের মতো একান্ত সময় কাটাতে ঘুরতে যাওয়া হয়নি কখনো। দেখা হতো বলতে ওই দুর্গাপুজোর অষ্টমীতে বা কোনো রেস্তোরাঁতে বড় জোর একটা লাঞ্চ ডেট। আর এছাড়া মাঝের দিনগুলো অনেক ডেডিকেশন, ফ্রাস্ট্রেশন, ঝগড়া, ভুল বোঝা, প্রেম অপ্রেম মিলিয়ে মিশিয়ে একদমই বাস্তবের রুক্ষ মাটিতে আমাদের দুই কিশোর কিশোরীর যুবক যুবতী হয়ে ওঠার গল্প, যা একেবারেই রোম্যান্টিক বা সিনেম্যাটিক নয়। তবু এই সব কিছুর শেষে স্বপ্ন পূরণ হয়েছিল। আমরা দুজনই ইউজিসি নেট পাশ করলাম ইংরেজি সাহিত্যে। সত্য একই সাথে কেন্দ্রীয় সরকারের 5টা লিখিত পরীক্ষায় পাশ করলো। নবোদয়, ডাইরেক্ট ও নর্থ ইস্টার্ন রিক্রুটমেন্ট ড্রাইভ, ইএমআরএস, টিজিটি ও পিজিটি এবং অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পুরো ভারতবর্ষে 5ম স্থান। আর এর মধ্যে ইএমআরএস এর টিজিটি ও পিজিটি দুটোতেই চাকরি হলো। জয়েন করলো পিজিটিতে। প্রতাপপুর ছত্তিশগড়ে পোস্টিং পেল, 3 মাস কাজও করলো, আর তারপর একদিন বাড়ি এলো আমার সঙ্গে দেখা করতে। সেদিন সোমবার, সে মহাদেবের ভক্ত, খুব উপোস করে পুজো সেরে বেরিয়েছিল। খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সবাই বলেছিলাম বাইক নিয়ে না বেরোতে, কিন্তু একগুয়ে ছেলেটা সবেতেই নিজের জেদে কাজ করে। তাই দেখা হলো, অনেক ভুল বোঝাবুঝির অবসান। রেজিস্ট্রি বিয়েটা তাহলে সামনের পুজোতেই। বাড়িতে এবার বলতে হবে, পুজোর আগে একটা বাইক কিনবো, তোমাকে নিয়ে মেদিনীপুরে পুজো দেখতে যাব। এই সব আরও কত কি। আমাকে ঝাড়গ্রামে নামিয়ে দিয়ে বলল, আরও একবার দেখবে না আমাকে? কি জানি আবার কবে দেখা হয়। কপট রাগ দেখিয়ে বললাম, বাজে কথা বলো না তো, পুজোতেই তো আসছো। বাড়ি ফেরার পথেই 1 ঘন্টার মধ্যে আমাদের আবার দেখা হলো হাসপাতালে। তারপর সেদিন কত যুদ্ধ, কত লড়াই। ঝাড়গ্রাম হাসপাতালের চিকিৎসার যে কী দুরবস্থা, ওই অবস্থায় পড়ে বুঝলাম। ছেলেটার ওই অবস্থার মধ্যে ওর হঠাৎ করে এক রাতে বড় হয়ে যাওয়া ভাইটা দৌড়দৌড়ি করে কাগজপত্র তৈরি করলো। ওর বাবা মা আর কাকু যেন পাথরের মতো হয়ে গেছেন। আমার মা নিজের আঁচল দিয়ে চেপে ধরে প্রাণপণে চেষ্টা করছে ওর রক্ত আটকানোর, আর আমি সে আর নাই বা বললাম। যেটা আসলে বলার সেটা হলো, রাত 12টার মধ্যে সত্যকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হলো তখন পালস রেট 2। রাত 3টে যখন নিউরোসায়েন্সে ভর্তি হলো তখন সেটা 100 ছুঁয়েছে। হ্যাঁ, আমার সত্যটা এমনই লড়াকু, চিরকালই। ক্রেনিওটমি হলো, খুবই মেজর ব্রেন সার্জারি এটা। ডক্টর বললেন, যদি কোমা থেকে বেরোয় খুব চান্স আছে ভালো হয়ে যাওয়ার। এত কম বয়স তো। কোমা থেকে বেরোনো, আরও 3টে মাস ঘুমন্ত একটা মানুষের সাথে এমনভাবে কথা বলা যেন সব কিছু একদম নর্মাল। 15 দিনে একবার আমি যেতাম মুকুন্দপুরের ভাড়া বাড়িতে। পাশে বসে ওর হাতটা ধরে আমাদের কলেজ বেলার প্রিয় গানগুলো গাইতাম। একা একাই ওর সঙ্গে গল্প করতাম, ঝগড়া করতাম, হাসতাম। বিয়ের পর কোথায় কোথায় যাব, একসাথে এবার পিএইচডিটা করতে হবে, আরও কত কি। 3 মাস পর এক ভিডিও কলে একদিন হঠাৎই আমি আমাদের এক স্যারের গলা নকল করছি। ও নিষ্প্রাণ চোখে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো ও হাসছে।
চিৎকার করে ডাকলাম ভাইকে, ওর সামনে আরো বেশি করে হাসলো। সেদিন যেন ওকে ফিরে পেলাম। সবাই আনন্দে কাঁদছি, আবার ওকে হাসানোর জন্যে যা তা বলে যাচ্ছি। আর এভাবেই আস্তে আস্তে শরীরের মুভমেন্ট ফিরছিল। বাম দিকটা দুর্বল থাকলেও ডান দিকের হাত পা ভালোই চলছিল। লেখালেখি শুরু করলো, নাম, ফোন নম্বর, আরও কি এক্সারসাইজ করতো, হাঁটার জন্যে পা বাড়াতো। ভাই বোনেরা সবাই থাকলে একসাথে চোর পুলিশ খেলতো। আমি যেদিন এরপর প্রথম গেলাম, আমাকে দেখে কি আকুল হয়ে পড়লো। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গাল টিপে দিচ্ছে, হাত ধরছে, শুধু কথা বলছে না। ডক্টর বললেন ট্র্যাকোস্টমি টিউব না খোলা অবধি পারবে না। সবকিছু কি দ্রুত ভালো হচ্ছিল। মনের বিশ্বাস আরও গভীর হচ্ছিল, ও ফিরবেই। ওকে বললাম, ভালো হবে তো, বিয়ে করবে তো আমায়? ও মাথা নেড়ে হ্যাঁ বলল। হয়তো ওপর থেকে কেউ হেসেছিল সেদিন, চ্যালেঞ্জ করেছিল, তোরা তবে এটা করে দেখা। আমাদের পার্থিব ইন্দ্রিয় সে কথা শুনতে পাইনি, বরং তার কাছেই মাথা নত করে ধৈর্য, শক্তি আর সাহস ভিক্ষে করে গেছি প্রতিদিন। যাই হোক, জানুয়ারি 2025-এ ক্রেনিওপ্লাস্টি হলো। প্রথম কদিন কি ভালো রেসপন্স করলো সত্য। সবকিছু যেন এক এক করে ভালো হচ্ছে। আমাদের আশা আরও বাড়ল। আর খুব বেশি হলে 1 বছর, তারপরই সত্য আবার স্কুলে জয়েন করবে। এর মাঝে ও নিজের বন্ধুদের সঙ্গে, স্কুলের কলিগদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছে চোখ দিয়ে, হাত বা মাথা নেড়ে। আর এরপর এলো একটা ভয়ঙ্কর দিন। এরপর এলো আরেকটা ভয়ঙ্কর দিন। অপারেশন করা জায়গাটায় ইনফেকশন ধরা পড়ল, আবার হসপিটালাইজড, খুব সিরিয়াস অবস্থা। কালচার রিপোর্ট আসতে জানা গেল মেনিনজাইটিস। 52 দিনের হাই ডোজ অ্যান্টিবায়োটিক চলল। শরীর ভেঙে গেল, অনেক দুর্বল হয়ে পড়ল। তাও আমি গেলে শক্ত করে হাতটা চেপে ধরতো। আমি ভিডিও কল করতে দেরি করলে মুখ ফুলিয়ে বসে থাকতো, তাকাতো না। আবার রাগ ভাঙাতে হতো। ভাই মায়ের সঙ্গে একটু চেঁচিয়ে কথা বললে ভাইয়ের ওপর রাগ দেখাতো। এতটাই কনসিয়াস ছিল সে। এরপর আবার এলো এসোফেগাস ফিস্চুলা। এটা খাদ্যনালী আর শ্বাসনালীর মধ্যে একটা আনন্যাচারাল কানেকশন, যার ফলে অ্যাসপিরেশন হতো খুব বেশি। ডক্টর বললেন অপারেশন করতে হবে। অ্যানাস্থেশিয়া ডক্টর বললেন যা শরীরের অবস্থা, আমরা রিস্ক নিতে পারবো না। সত্য বলল ও পারবে। আমরা ভয় পেলাম। অপারেশনের বদলে একটা লং ট্র্যাকোস্টমি টিউব লাগানো হলো। 3 মাস কাটলো। শরীরটা কিছুটা ভালো। আমরা ভাবছিলাম এবার বেঙ্গালুরুতে নিয়ে যাব ওকে, ওখানেই বাকি দুটো অপারেশন হবে। আবার অ্যাসপিরেশন শুরু হলো। এবার আবার হসপিটালাইজড হলো। টেস্ট রিপোর্ট দেখে ডক্টর বললেন ফিস্টুলা বড় হয়ে গিয়েছে, আর রিপেয়ার করা পসিবল না, বাড়ি নিয়ে যান ওকে। আমরা নিরুপায়। হঠাৎই দেবদূতের মতো দেখা মিলল আরেনটেগোর হসপিটালের একজন কার্ডিও থোরাসিক সার্জনের। সত্যকে দেখলেন, বললেন উনি করবেন অপারেশনটা, যদি আমরা মনের জোর রাখি। অ্যানাস্থেশিয়া টিম এবারেও বলল জ্ঞান ফিরবে না। আমরা ভগবানের ওপর আস্থা রাখলাম। সত্য আবার বলল ও পারবে। অপারেশন দারুণভাবে হলো। সত্যর জ্ঞান ফিরল 15 মিনিটে। আবার ছেলেটার কাছে হার মানল মৃত্যু, এই নিয়ে 3 বার। আবার সবটা স্থিতিশীল হলো। সব রকমের থেরাপি চলতে লাগলো। ওর এক একটা ছোট ছোট অ্যাচিভমেন্টে আমাদের আনন্দ, ওকে ভালো রাখার চেষ্টা। 22 ফেব্রুয়ারি 2026 স্কুল থেকে স্টেশন লিভ নিয়ে ওর কাছে গেলাম। ঠিক কেন জানি না সেদিন নিয়ে গেলাম 2টো লাল গোলাপ। দুজন দুজনকে দিলাম। একটা নীরব প্রতিশ্রুতি, পাশে থাকার, একসাথে থাকার। 19 মার্চ সন্ধ্যাবেলা ভিডিও কলে কথা হলো। খুব রাগ করেছিল। 1 মাস স্কুলের চাপে যেতে পারিনি। রাগ ভাঙিয়ে বললাম টিকিট হয়েছে 22 তারিখ, আমি আসছি, খুশি তো? 2 চোখের পলক ফেলে বলল হ্যাঁ। সেদিনই রাতে হসপিটালে ভর্তি, অ্যাসপিরেশন। কার্বন ভরে যাচ্ছিল শরীরে, ভেন্টিলেশনে চলে গেল। 20 মার্চ কার্ডিয়াক অ্যারেস্ট হলো। 20 মিনিট সিপিআর দিয়ে হার্টবিট ফিরল। হয়তো আবারও ফিরতে চেয়েছিল টুকুর কাছে, পরিবারের কাছে, রক্ত জল করে পাওয়া চাকরিটাতে আবার জয়েন করতে। কিন্তু মৃত্যু এবার আর হারতে আসেনি, প্রস্তুতি নিয়েই এসেছিল। 22 মার্চ একটা একটা করে অর্গান ফেল করছিল। আমরাও কোনো অপশন ছাড়িনি। কিভাবে আবার ফেরানো যায় সেই চেষ্টা চলছিল। কিন্তু ডক্টর ভাইকে ডেকে বললেন ও খুব জেদি, অনেক লড়েছে, এবার খুব কষ্ট পাচ্ছে, যেতে দাও। ভাইও দাদার মাথায় হাত রেখে বলল এবার আয় দাদা, আর কষ্ট পেতে হবে না। চলে গেল সত্য, আমাদের সত্য, আমাদের লড়াকু ছেলেটা। তার টুকুকে না দেখেই চলে গেল। ঈশ্বর নামের ভদ্রলোক আবার প্রমাণ করলেন তার হৃদয় নেই। আর অধরা থেকে গেল একটা মধ্যবিত্ত ছেলের স্বপ্ন। আমি হয়তো আজ না লিখলেই পারতাম, কিন্তু লিখলাম কিছু কারণে।
প্রথমত, আমি চাই না সত্যকে অস্বীকার করতে। ও আমার জীবনের সবচেয়ে বড় একটা সত্যি। দ্বিতীয়ত, ওর এই লড়াই অনেককে হার না মানার শক্তি দেবে। আর তৃতীয়ত, আমি কৃতজ্ঞতা জানাতে চাই সেই মানুষগুলোকে যারা সেদিন হসপিটালে ছুটে গিয়ে পরিবারকে সাহস দিয়েছিল। সুমন কর্মকার সহ সব বন্ধুদের যারা সেদিন একবার বলতেই প্রথম অপারেশনের টাকাটা প্রায় অনেকখানি জোগাড় করে দিয়েছিল যার যার সাধ্যমতো। দীপালোক দাস সহ ওর ঝাড়গ্রামের ইএমআরএস এর সহকর্মীদের যারা পাশে থেকেছেন। ওর ইএমআরএস স্কুল অথরিটি ও সহকর্মীদের যারা ভীষণ কোঅপারেট করেছেন। আর একজন যে না থাকলে আমরা কবেই হেরে যেতাম, ডক্টর সামন্তক সাহু, আমার বন্ধু। কত ইমার্জেন্সি সিচুয়েশনে ও সামলে দিয়েছে ফোনের ওপার থেকে। কখন কোন থেরাপি লাগবে বলে দিয়েছে। এত ব্যস্ততার পরও ফোন তুলেছে সময় মতো। এরকম বন্ধু না থাকলে কি আর এত বড় লড়াই লড়া যায়? আর কৃতজ্ঞতা আমার বন্ধুদের যারা বাড়ি এসে বা ফোন করে আমায় সাহস দিয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুক। আর আমরা শুধু একটা কথাই বলবো, জীবনে আমরা সবাই কোনো না কোনো যুদ্ধ লড়ছি। কারো যুদ্ধটা চোখে দেখা যায়, কারোটা যায় না। কিন্তু সত্য আমাদের শিখিয়ে দিয়ে গেল পরিবারের জন্যে, ভালোবাসার মানুষটার জন্যে কিভাবে লড়াই করতে হয় শেষ মুহূর্তটা অবধি। আজ হয়তো কোথাও কোনো হাসপাতালের বেডে, কোনো ঘরের অন্ধকারে, কোনো ভাঙা মন নিয়ে কেউ লড়ে যাচ্ছেন তার মতো করে। তাদের সবার জন্যে সত্যর জীবন কাহিনীটা আদতেই ইন্সপিরেশন। আসলে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা তো নয়। ভালোবাসা মানে শেষ নিঃশ্বাস প্রশ্বাস অবধি হাতটা শক্ত করে আগলে রাখা, যেমনটা পাপিয়া করেছেন। আসলে জীবন বড্ড অনিশ্চিত, জানেন তো। তাই মানুষকে ভালোবাসুন না, সময় দিন। অভিমান জমিয়ে রাখবেন না কখনো, কারণ শেষ দেখা বা শেষ কথাটা কখন হয়ে যায় আমরা কেউই তো জানি না।